প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীর সকল শিক্ষার্থীকে এসআলদার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। মাধ্যমিক ভৌত বিজ্ঞান শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতি প্রশ্ন শেষ হচ্ছে 2 মার্কের প্রশ্ন বিশ্লেষণ, অর্থাৎ 2017 থেকে শুরু করে 2025 পর্যন্ত আসা। এখানে সকল প্রশ্নের বিশ্লেষণের আলোকে আজকে আলোচনা করব 2020 এবং 2019 সালের মোট 18টি 2 মার্কের প্রশ্ন। গাণিতিক বিশ্লেষণ থাকলে সেটা আমরা গাণিতিক বিশ্লেষণ সহ সমাধান দেখাবো, অর্থাৎ 36 মার্কে 18টি 2 মার্কের প্রশ্ন, গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান। এই ভিডিওটি শুধু মাধ্যমিক পরীক্ষার্থী নয়, যারা এবারে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ তোমরা প্রথম থেকে যদি বিগত বছরের প্রশ্নগুলি সমাধান করে এসো এবং তাহলে দুটো সুবিধা হবে: এক, তোমাদের প্রস্তুতি ভালো হবে; দ্বিতীয়ত কী কী পড়তে হবে সেটাও কিন্তু তোমরা একবারে প্রথম থেকেই বুঝতে পারবে। যাই হোক, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। মাধ্যমিক ভৌত বিজ্ঞান 2020-2019 সালে প্রতিটি বোর্ড পরীক্ষায় মূলত 9টি 2 মার্কের প্রশ্ন আসে। এই 9টি প্রশ্নে 18 মার্ক থাকে। তাই এখানে যেহেতু 2টা ইয়ারের প্রশ্ন, অর্থাৎ 2020-2019, 18 গুণ 2 অর্থাৎ 36 মার্কের পূর্ণ প্রশ্ন বিশ্লেষণ। আমরা প্রথমেই দেখব 2020 সালের 2 মার্কের প্রশ্ন, আর সেই গ বিভাগে নর্মালি এই প্রশ্নগুলি আসে। তাই 3 নম্বরের প্রশ্ন হিসাবে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়, অর্থাৎ তোমার অথবাও থাকবে। বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি, কারণ সহ লেখো। তাহলে এরকম করে এক এক করে 9টি প্রশ্ন আছে। আমরা কোনটির চাপ সবচেয়ে বেশি, আমরা যদি বলি বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে ট্রোপোস্ফিয়ার স্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি, কারণ এই স্তরে বায়ুর চাপ মণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং প্রায় 99% জলীয় বাষ্পের স্তরে থাকে। ফলে এই স্তরে বায়ুর ঘনত্ব অনেক স্তরের চেয়ে বেশি হয়। এরপরে আমরা দেখব 3-2। 27 ডিগ্রি উষ্ণতায় 700 মিলিমিটার মার্কারি চাপে 32 গ্রাম অক্সিজেন, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। এরকম প্রশ্ন কিন্তু প্রতিবারেই 3-2 নম্বরের প্রশ্ন হিসেবে এসে থাকে। হয় সূত্র P1 V1 সমান P2 V2 বা PV সমান nRT, অথবা P1 V1 বাই T1 P2 V2 বাই T2, এই 3টি সূত্রের মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো এখানে তাপমাত্রা T সমান 27 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন 300 কেলভিন, P সমান 700 মিলিমিটার মার্কারি চাপ, আর O2 এর আণবিক গুরুত্ব 16 গুণ 2 অর্থাৎ 32। তারপর অক্সিজেনের মোল সংখ্যা N সমান হচ্ছে 32/32 1। PV সমান nRT যে সূত্র আছে সেখান থেকে V শুধু বের করতে হবে। তাহলে V সমান হবে কি 700 আর এখানে 300, অর্থাৎ সব মানগুলি বসালে V সমান 3R/7। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব 44, কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা হচ্ছে 44 1। তাই PV সমান nRT, এখানে V হচ্ছে 3R/7, অর্থাৎ গ্যাস দুটি আয়তনের অনুপাত 1:1। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন অথবা, অর্থাৎ এই প্রশ্ন অথবা এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসে, যেমন নির্দিষ্ট ভরে একটি গ্যাস -13 ডিগ্রি উষ্ণতায় 520 সেন্টিমিটার ঘন সেন্টিমিটার আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700 সেন্টিমিটার কিউব হয়। গ্যাসের অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? এক্ষেত্রে T1 হচ্ছে -13 + 270, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিতে গেলে 273 এর সাথে যোগ করতে হয়। আর V1টা সরাসরি দেওয়া আছে 520 সেন্টিমিটার কিউব, আর V2টা দেওয়া আছে সরাসরি 700 সেন্টিমিটার কিউব। এখন চালছে সূত্র থেকে পাই V1/T1 V2/T2। তাহলে এখানে সব মানগুলি বসা দিলে T মানটা শুধু বাকি থাকে T2। তাই T2 আমি যদি নর্মাল ক্যালকুলেশন করি 0 0 26 2 52, এখানে 2 হবে, আর 700কে 2 দিয়ে ভাগ করলে 350, অর্থাৎ 350 কেলভিন। এটাকে সেলসিয়াসে নিতে গেলে -273 বাদ দিলে মানে শুধু 77 ডিগ্রি সেলসিয়াস হবে। এরপর আমার পরে 3 একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করে। একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত দুটি বৈশিষ্ট্য: সৎ অবশিষ খর্বকায়। অসীমে অবস্থিত এর অথবা এটা আছে কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রথমে একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অসীম দূরত্বে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব ফোকাসে গঠিত হয়।
প্রতিবিম্ব বৈশিষ্ট্য হচ্ছে সৎ, অবশিষ্ট অত্যন্ত ক্ষুদ্র এবং বিন্দু সদৃশ। 3-4 তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ এবং একটি বৈসাদৃশ উল্লেখ করো। সাদৃশ হচ্ছে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ উভয়ের এককে ভোল্ট, আর বৈসাদৃশ হচ্ছে বর্তনী খোলা থাকলে তড়িৎ কোষের দুই মেরুর বিভব প্রভেদকে কোষের তড়িৎচালক বল বলে, আর বর্তনী সংযোগ করলে তড়িৎ কোষের দুই মেরুর মধ্যে বিভব প্রভেদকে কোষের বিভব প্রভেদ বলে। একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এটা 3-5 আয়নগুলো অষ্টক নীতি মান্য করে। কপার সালফেট, কপার যে বিশ্লেষণ হলে সালফেট আয়ন, কপারের 2 প্লাস এবং সালফেটের একটা 2-। কপার 2 এর ইলেকট্রন বিন্যাস 2 প্লাস যেহেতু, তাহলে এখানে 6, 9, 15, 16, 17, 17 আর 6, 23, 24, 25, 26, 27, অর্থাৎ 2 ইলেকট্রন। তোমার আবার কপার 2 প্লাসের সর্বশেষ কক্ষে ইলেকট্রনের সংখ্যা 17টি, যা 18 অপেক্ষা বেশি, অর্থাৎ কপার সালফেট যৌগ অষ্টক নিয়ম মেনে চলে না। সোডিয়াম ক্লোরাইডের অথবা আছে গলনাঙ্ক, গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি, কেন ব্যাখ্যা করে? এগুলি কিন্তু কেমিস্ট্রির প্রশ্ন। হ্যাঁ, সোডিয়ামের ক্লোরাইড হলো আয়নীয় যৌগ, গ্লুকোজ হলো সমযোজী যৌগ। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্কর চেয়ে বেশি হয়, কারণ সোডিয়াম ক্লোরাইডের পরমাণুর মধ্যে বিদ্যমান বন্ধন শক্তি গ্লুকোজের পরমাণুর মধ্যে বিদ্যমান বন্ধন শক্তি অপেক্ষা বেশি থাকে। সোডিয়াম ক্লোরাইডের পরমাণুসমূহ ধনাত্মক ও ঋণাত্মক আধানযুক্ত হয়। এই আধান অনুগঠনের সময় ত্রিমাত্রিকভাবে সুবিন্যস্ত হয় জ্যামিতিক কাঠামো গঠন করে। ফলে সোডিয়াম ক্লোরাইড একটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং একটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। এর ফলে সোডিয়াম ক্লোরাইড অণুতে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়। এই অণুকে ভাঙতে অনেক বেশি তাপশক্তির প্রয়োজন হয়। সেই কারণে সোডিয়াম ক্লোরাইড গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি হয়। দেখাও যে এফ আয়নীয় বন্ধন গঠন করে সোডিয়ামের সঙ্গে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে হাইড্রোজেনের সঙ্গে। হাইড্রোজেন, ফ্লোরিন, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 9 এবং 11। সোডিয়ামের পারমাণবিক ইলেকট্রন বিন্যাস কে 2, কে শেলে 2, এল শেলে 8টা, এম শেলে 1টি, এবং এফ পরমাণুর ইলেকট্রন বিন্যাস কে 2 আর এল এ 60টি। একটি সোডিয়াম পরমাণু যখন একটি ফ্লোরিন পরমাণুর সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন সোডিয়াম পরমাণুর তার সর্ববহিস্থ কক্ষের একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন ক্যাটায়নে পরিণত হয় এবং নিকটবর্তী নিষ্ক্রিয় মূল্য নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আর অন্যদিকে ফ্লোরিন পরমাণু সোডিয়াম পরমাণু দ্বারা বর্জিত একটি ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন ফ্লোরাইড আয়ন পরিণত হয়, যা নিকটবর্তী নিষ্ক্রিয় মূল্য নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এরপর বিপরীতধর্মী সোডিয়াম এবং ফ্লোরিনের স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে আয়নীয় যৌগ সোডিয়াম ফ্লোরাইড গঠন করে। এবং এই সোডিয়াম ফ্লোরাইডটা যদি এখানে তুমি দেখো এর বিশ্লেষণ, এখানে কিন্তু একটা আলাদা, আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে একটার সাথে এই 7টা যুক্ত হয় 8, 2, 8, 2, 8 গঠন করে। সহজ। হাইড্রোজেন ফ্লোরাইড অণু গঠনের সময় হাইড্রোজেন ও ফ্লোরিন পরমাণুর 2-7 যোজ্যতা কক্ষ থেকে একটি করে ইলেকট্রন এসে একটি ইলেকট্রন জোড় গঠিত হয়। এই ইলেকট্রন জোড়কে উভয় পরমাণু সমভাবে ব্যবহার করে, ফলে হাইড্রোজেন পরমাণু, হিলিয়াম পরমাণু এবং ফ্লোরিন পরমাণু নিয়ন পরমাণু সূচিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। হাইড্রোজেন এবং ফ্লোরিন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয় হাইড্রোজেন ফ্লোরাইড অণু গঠন করে। এখানে সেটাও আবার দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরের প্রশ্ন, 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ লেখো। 1100 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করে ক্যালসিয়াম সায়ানাইড এবং কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন হয়, যাকে নাইট্রোলিম বলে। ক্যালসিয়াম কার্বাইড সলিড যেটা, আর নাইট্রোজেন গ্যাস, এই দুটো তাপ 1100 ডিগ্রি সেলসিয়াস, তারপর ক্যালসিয়াম সায়ানাইড কার্বন নাইট্রিলিম বলে। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্ন বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতিতে একটি প্রয়োগ উল্লেখ করো। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নর বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণটি হলো Ap2O3 যোগ অ্যালুমিনিয়াম, তারপরে Ap গলিত এবং অ্যালুমিনেট। দ্বিতীয়, এই পদ্ধতিটি একটি প্রয়োগ করে এই পদ্ধতি রেল লাইন, ট্রাম লাইন, বড় বড় লোহার মেশিন বা জাহাজের ভাঙা অংশ জোড়া লাগানো হয়। তারপরে অথবা কপার সালফেটের জলীয় দ্রবণ 1 টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটি রাসায়নিক সমীকরণ লেখো। এবং এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণীতে কপার এবং আয়রনের আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কী জানা যায়? কপার সালফেটের জলীয় দ্রবণ 1 টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটি রাসায়নিক সমীকরণ হচ্ছে কপার সালফেট এবং আয়রন ফেরাস সালফেট কপার। দ্বিতীয় অংশ, এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণীতে কপার এবং ফেরাসের আপেক্ষিক অবস্থান হলো এপি সক্রিয় শ্রেণীতে কপারের উপরে অবস্থান করে, ফলে আয়রন কপারকে প্রতিস্থাপিত করে। এরপরে 3-9,
নিচের যৌগগুলো থেকে একটি সমগণীয় শ্রেণীর সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনে ঊর্ধ্বক্রম সাজাও। যেমন এটা কি অ্যাসিটিক অ্যাসিড, এটা মিথেন, হ্যাঁ ইথানল, এটা তোমার অ্যাসিটোন, কিটোন মানে মিথেন, ইথানন, তারপরে এরকম করে আলাদা আলাদা নাম আছে। তাহলে সমগণীয় শ্রেণীর সদস্য হলো ওইযুক্ত, যেমন এটা অ্যালকোহল, এটা ইথানল বা ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, তারপরে মিথেন, ইথেন, প্রোপেন, প্রোপাইল অ্যালকোহল। এই যৌগগুলোকে ঊর্ধ্বক্রমে সাজালে মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল। কার্যকরী গ্রুপ বলতে কি বুঝে, একটু উদাহরণ দাও। যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ যৌগ যৌগের অণুতে উপস্থিত থেকে প্রধানত যৌগগুলোর প্রকৃতি ও রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে তাদের কার্যকারী গ্রুপ বা কার্যকারী মূলক বলে। অ্যালকোহল শ্রেণীর যৌগ ওয়েজ হাইড্রোক্সিল মূলক থাকে। এরপরে ভৌতবিজ্ঞান 2020 তো আমরা আলোচনা করলাম। আজকে এখন আলোচনা হবে 2019 সালের প্রশ্ন। আমরা একটু প্রশ্নটা দেখে আসি। এটা হচ্ছে 2019 সালের প্রশ্ন। এখানে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। 3 নম্বরের প্রশ্ন, 9 দুগুণে 18। স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি? হ্যাঁ, স্থিতিশীল উন্নয়নের ধারণা বর্তমানে চাহিদা মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর কর্মকাণ্ডের সাথে আপোষ না করে উন্নয়ন করা। এরপরে 3-2 বরাবরের অঙ্ক। কোনো গ্যাসের 1 গ্রাম 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দুটি অটোমোস্ফিয়ার চাপে 410 মিলিলিটার আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করা। আর সমান 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল। আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান m/m/RT। গ্যাসের চাপ P সমান 2 অ্যাটমসফিয়ার। গ্যাসের আয়তন V সমান 410 ডিভাইডেড 1000 লিটার। গ্যাসের ভর m সমান 1 গ্রাম। মোলার ভর আর সমান 0.082, এটা হচ্ছে মোলার ধ্রুবক। গ্যাসের পরম তাপমাত্রা T সমান 7 + 273 অর্থাৎ 280 কেলভিন। মোলার ভর m সমান 8। আমরা জানি পিভি সমান m/m/RT। এখান থেকে যদি আমরা এক এক করে সব মান বসিয়ে দিই, শুধু এমটা পড়ে থাকবে 28 গ্রাম, অর্থাৎ মোলার ভর হচ্ছে 28 গ্রাম। এরপরে অথবা এসটিপিতে নির্দিষ্টভাবে একটি গ্যাসের 273 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে কত চাপ? 27 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেন্টিমিটার আয়তন অধিকার করবে। তাই আয়তন দেওয়া আছে, আর দেওয়া আছে কি তাপমাত্রা। তার সূত্র কি? সূত্র হচ্ছে P1V1/T1। এসটিপিতে 1 অ্যাটমসফিয়ার মানে তাপমাত্রা 0 ডিগ্রি 273 কেলভিন। P1V1/T1, P2V2/T2। তাহলে এখানে সব মানগুলি যদি P1 হচ্ছে 1 অ্যাটমসফিয়ার 273 কেলভিন 200, তারপরে T1 273, তারপরে P2 300, আর এটাও 300, কাটাকাটি করলে P2 অর্থাৎ অন্তিম চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 3-3। কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক কাকে বলে? অথবা উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয়? কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের হলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাথে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক বলে। এবার অথবা প্রশ্নের উত্তর, উত্তল লেন্স দ্বারা দীর্ঘদৃষ্টি বা হাই পার মেট্রোপিয়া ত্রুটি প্রতিকার করা হয় যদি চোখ দূরের জিনিস স্পর্শ দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে না পায়, তাহলে এই ধরনের ত্রুটিকে হাইপারমোটিয়া বলে। কোনো ব্যক্তির চোখের নিকট বিন্দু দূরে সরে গেলে এই ত্রুটি দেখা যায়। এরপরে আমরা 3 নম্বরের প্রশ্ন, R1 এবং R2 রোধককে একই বিভবে প্রভেদকে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ। তাহলে R1 ও R2 এর আনুপাতিক নির্ণয় করো। ধরি R1 ও R2 রোধকে একই বিভবে প্রভেদে V এর সঙ্গে যুক্ত করা হলো R2 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা I, R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 6I। তাহলে V সমান 6I R1, V সমান 6I R2। তাহলে এই দুটোকে যদি ভাগ করি, একটা দিয়ে আর একটাকে ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে I চলে গিয়ে সেখানে থাকবে কি R1:R2 সমান 1:6। রোধ দুটি অনুপাত 1:6। 3-5 কোষের আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেছেন? কোষের আয়নীয় বন্ধন গঠন ব্যাখ্যা। ধাতুর পরমাণুর ক্ষেত্রে পূর্ববর্তী নিষ্ক্রিয় মৌলের পরমাণু অপেক্ষা একটি, 2টি বা 3টি ইলেকট্রন বেশি থাকে। এরা এই অতিরিক্ত ইলেকট্রন ত্যাগ করে পূর্বের নিষ্ক্রিয় মৌলের সময় ইলেকট্রনীয় হতে চায় এবং এদের সর্বশেষ স্তরে 8টি ইলেকট্রন হয়। অন্যদিকে অধাতুর পরমাণুর ক্ষেত্রে পরবর্তী নিষ্ক্রিয় মৌলের পরমাণু অপেক্ষা একটি, 2টি বা 3টি ইলেকট্রন কম থাকে। এরা এই অতিরিক্ত ইলেকট্রন অন্য মৌল থেকে গ্রহণ করে পরবর্তী নিষ্ক্রিয় মৌলের সম ইলেকট্রনীয় হতে চায়। এদের সর্বশেষ স্তরে 8টি ইলেকট্রন হয়। কৌশলের মতে একটি ধাতুর মৌল একটি অধাতুর মৌল পরস্পর সংস্পর্শে এলে ধাতুর মৌল থেকে অধাতুর
ধাতুর মৌল ইলেকট্রন স্থানান্তরিত হয়। ইলেকট্রন ত্যাগ করে ধাতুর মৌলটি ক্যাটায়ন এবং ইলেকট্রন গ্রহণ করে অধাতুর মৌলটি অ্যানায়নে পরিণত হয়। এইভাবে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নীয় বন্ধন বলে। তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম। ব্যাখ্যা করো। সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ এবং জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের ক্লাসের বিয়োজনের ফলে সোডিয়াম প্লাস ক্লোরাইড আয়নগুলো মুক্ত হয় এবং এই আয়নগুলো তড়িৎ পরিবহন করতে পারে বলে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন। অপরদিকে তরল হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ, যেটি বিশুদ্ধ অবস্থায় আয়নিত হয় না, তাই বিশুদ্ধ তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে না। এরপর 3-6 দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড এবং ন্যাপথলিনের মধ্যে পার্থক্য করো। যেমন দ্রবীয় দ্রাবকে দ্রবীভূত হয় যেমন জল, অদ্রবীয় দ্রাবকে দ্রবীভূত হয় যেমন অ্যালকোহল। তাহলে ন্যাপথলিন অদ্রবীয়কে দ্রবীভূত হয়। তড়িৎযোজী যৌগ হয় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, সমযোজী যৌগ হয় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম। এরপরে 3-7 দুটি জলীয় দ্রবণে, একটি ফেরিক ক্লোরাইড এবং অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কীভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে এবং সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে ফেরিক ক্লোরাইড বিক্রিয়ায় বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপ উৎপন্ন হয়। তারপরে ফেরিক ক্লোরাইড এবং তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলো অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ফেরিক হাইড্রোক্সাইড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়ায় সাদা বর্ণের জেলির মতো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ উৎপন্ন হয়। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যে অধক্ষেপ সেটা, ঠিক আছে, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ। হ্যাঁ, এরপর জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক দুইই বলা হয়। কেন জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক দুইই বলা হয়? কারণ ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে শিলারূপে কঠিন অবস্থায় থাকা বিভিন্ন ধাতব যৌগগুলো খনিজ বলে। যে খনিজ থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে। জিঙ্ক ব্লেন্ড খনি থেকে পাওয়া যায় যার মধ্যে জিঙ্কের যৌগ উপস্থিত, তাই এটি খনিজ। এছাড়া জিঙ্ক ব্লেন্ড থেকে সহজেই উপায়ে কম খরচে জিঙ্ক নিষ্কাশন করা হয়, তাই এটাকে আকরিকও বলা হয়। এরপর 3-9 নম্বর প্রশ্ন বা 3-8 অথবা লোহায় মরচে পড়ে প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় হলো লোহায় দ্রব্যের উপর আলকাতরা রং বা বার্নিশের প্রলেপ দিয়ে মরচে পড়া রোধ করা হয়। মরচে নিবারণের জন্য লোহার দ্রব্যের উপর জিঙ্ক, নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়। এরপরে 3-9 মিথেনকে অক্সিজেন দহন করলে কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। মিথেনকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। হ্যাঁ, তাপ শক্তি নির্গত হয়। মিথেন যোগ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং জল, 2 অণু জল। এসিটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহলের একটি অথবা প্রশ্ন এর একটি করে ব্যবহার উল্লেখ করো। এসিটিক অ্যাসিড এর একটি ব্যবহার হলো ভিনেগার প্রস্তুত করতে ব্যবহার করা হয়। ভিনেগার হিসেবে মাছ মাংস সংরক্ষণ ব্যবহৃত হয়। তারপরে তোমার এটা আমরা বলেছি। এই ছিল তোমার 2020 এবং 2019 সালের তোমার 3 নম্বরের 2 মার্কের যে প্রশ্ন। টোটাল 9টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে 18 মার্ক প্রস্তুতির জন্য। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে এবং যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরও প্লাস, আবার বলছি, যারা কেবলমাত্র 10ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের ক্ষেত্রেও। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।